বাংলাদেশে সুনামি হতে পারে। এই ২৪ মাসের মধ্যে বাংলাদেশে মানবিক করিডোর হতে পারে। এই ২৪ মাসের মধ্যে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সাথে ঝগড়াঝাটি লেগে যেতে পারে। এই ২৪ মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর একেবারে গাং হয়ে যেতে পারে। There are many things might happen. ইলেকশন মনিটরিং করেন, ইলেকশন কমিশন থেকে বছরে একটা ফি পান। আপনি সরকারি চাকরি করছেন, এনজিও করছেন, খালি অ্যাকশন এইড থেকে, ইউএসএইড থেকে আপনি খালি প্রতি বছর টাকা পান। ফলে আপনার জিহ্বা, লোভের যে জিহ্বা, এটা যে এত বড় হবে এই জিহ্বার মানুষকে দিতে চায় না। একবার বলছে আমি টুস করে ঢুকে পড়বো, আর বাংলাদেশের কোটি কোটি মানুষ উনি টুস করে ঢুকে পড়বেন কেন? এটা একটা কথা হইলো? যে লোক পালাই গেছে তার কি লজ্জা শরম নাই, সে আবার টুস করে ঢুকে পড়বেন? তা আমরা ১০০০ বার এই যে কথা বলছি, কেন বলছি? আমরা ভয় পাচ্ছি শেখ হাসিনাকে, যে যিনি রাজা হবেন, লিডার হবেন, তার চরিত্রের একটা প্রধানতম দিক হলো যে রাজা যেটা বলবেন, রাজার কথাই আইন। রাজা মরে যাবে কিন্তু আইন নষ্ট হবে না। রাজা কখনো মিথ্যা বলেন না। ব্রিটেনে আপনি আছেন, আমিও মানে ব্রিটেনে পড়াশোনা করেছি এবং আইনের উপরে এখানে একটা বক্তব্যটা হলো যে রাজা কখনো মিথ্যা বলেন না। তো রাজা তো মিথ্যা কথা বলে। এই যে বর্তমান রাজা আছে, সে গোপনে গোপনে ডায়নাকে বাদ দিয়ে এই বর্তমান তার যে রানী ক্যামেলিয়া, তার সাথে সে গোপনে প্রেম করেছে, প্রেম ছিল, কিন্তু লিখা আছে যে রাজা মিথ্যা বলেন না। এর অর্থ হলো যে তার ব্যক্তিগত জীবন যাই থাকুক না কেন, রাজকর্মে কখনো মিথ্যা হয় না। ইট ইজ ভেরি তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস যেই মুহূর্তে তিনি বসেছেন, তখন থেকে তার গ্রামীণ ব্যাংকে তার ইতিহাস, তার বিরুদ্ধে মামলা মোকদ্দমা যা কিছু থাকুক না কেন, অল বাদ হয়ে যাবে। এখন থেকে তিনি যেটা বলবেন ওটা হবে দলিল, ওটা হবে একেবারে ম্যাগনা কার্টা। এবং এই জিনিসটা যদি তিনি না করেন, তাহলে তার চরিত্র আর হাসিনার চরিত্রের মধ্যে ডিফারেন্সটা কি? তার চরিত্রের মধ্যে আর এরশাদ চরিত্রের মধ্যে ডিফারেন্সটা কি? কোনো ডিফারেন্স তো নেই। কিন্তু গত 10 মাসে তাকে বিশ্বাস করা যায়, তার উপর নির্ভর করা যায়, এবং তিনি যা বলেন তা করেন এবং যা বলেন তা করবেন। এই বিষয়গুলো তার যারা বন্ধু তারাও বিশ্বাস করে না, তার যারা শত্রু তারাও বিশ্বাস করে না, আর দেশের যারা আমজনতা তারা তো বলতেছে এখন বিপদে পড়লাম, এর সাথে তো আগেই ভালো ছিল, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথাবার্তা। তো সব মিলিয়ে এরকম একটা হযবরল অবস্থা তৈরি হয়েছে, তাতে মনে হচ্ছে যে এই বাংলাদেশে সুনামি হতে পারে, এই বাংলাদেশে ঘূর্ণিঝড় হতে পারে, কালবৈশাখী হতে পারে, এই বাংলাদেশে আরো অনেক কিছু হতে পারে। কিন্তু খুব দ্রুত যে নির্বাচন হবে এটা কেউ মনে করছে না, যে আগামী ২৪ মাসের মধ্যে, ৩৬ মাসের মধ্যে বাংলাদেশে সুনামি হতে পারে। এই ২৪ মাসের মধ্যে বাংলাদেশে মানবিক করিডোর হতে পারে। এই ২৪ মাসের মধ্যে আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের সাথে ঝগড়াঝাটি লেগে যেতে পারে। এই ২৪ মাসের মধ্যে চট্টগ্রাম বন্দর একেবারে গাং হয়ে যেতে পারে। There are many things might happen. কিন্তু এই ২৪ মাসের মধ্যে যে একটা সুন্দর নির্বাচন হবে, এটা আমি এরকম মানে স্বপ্নবিলাসী, মায়াবন হরিণী স্বপ্নবিলাসিনী কোনো রমণী অথবা স্বপ্নবিলাসী কোনো পুরুষকে আমি এখন পর্যন্ত এই নগরীতে দেখিনি। আপনারা বিদেশে থাকেন, দূরবীন দিয়ে দেখেন, আপনারা দেখেছেন কিনা এটা আপনাদের ব্যাপার। এই হলো বাস্তবতা, রিয়ালিটি। আপনার কাছে কি মনে হয় নির্বাচন না দিয়ে কি হতে পারে? মানে সংস্কার তো আমরা ঐক্যমত কমিশনের বৈঠকের পর বৈঠক দেখতে পাচ্ছি, কিন্তু সংস্কারে তো কোনো প্রত্যাশা আমরা সেভাবে পাচ্ছি না, মানে বাস্তবায়নটা পাচ্ছি না। এখানে যারা মানে আছে, মানে সংস্কার কমিটিতে যারা আছে, এদের আসলে কোনো কাজ আগেও ছিল না, এখনো নেই। তারা বেকার মানুষ। এদের বেশিরভাগ লোকেরই বয়স হয়ে গেছে। আর আলী রিয়াজ সাহেব বিদেশ থেকে আসছেন, উনি মূলত যে ইউনিভার্সিটিতে পড়ান ওখান থেকে ছুটিতে এসেছেন। তো ওখানেও বেতন পাচ্ছেন, আর এখানে যে কাজগুলো পাচ্ছেন এখানেও তারা বেতন পাচ্ছেন। তো যার জন্য এই বেকার লোকগুলো, এটা তাদের একটা সুন্দর কাজ হয়ে গেছে, অসাধারণ একটা সুন্দর কাজ হয়ে গেছে। ফলে তাদের মানে এটা একটা বিনোদন। আর এখানে খুব ভালো খাবার দাবার হয়। যারা গেছে আপনি জিজ্ঞেস করে দেখেন, এখানে অনেক সুন্দর দামি দামি খাবার থাকে। তো আপনি ওখানে গাড়ি পাচ্ছেন, এসি করা রুম পাচ্ছেন, মাইক পাচ্ছেন। আপনার যেহেতু বেকার, কোনো কাজকর্ম নাই, তো আপনি সেখানে কাজ করার সুযোগ পাচ্ছেন, দিন শেষে কিছু টাকা পাচ্ছেন। ফলে দে আর পাসিং দেয়ার টাইম, এ ওয়ান্ডারফুল টাইম। এখানে এই যে বদু আলী মজুমদার, ওনার বয়স প্রায় ৮৫-৮৬ বছর, বুড়া মানুষ। সরফরাজ সাহেব বুড়া মানুষ। তারপরে অন্যান্য যাদেরকে নিয়ে আসছে, এদের কারোর কোনো কাজ ছিল না, এরা সবাই বেকার। উল্লেখযোগ্য কোনো কেউ গুরুত্বপূর্ণ কাজ ছেড়ে এখানে এসে এই যে সংস্কার এগুলো করতেছে, এরকম আমি দেখি না। ২ নম্বর হলো এদের ব্যক্তিগত জীবনে খুব রাজনীতি বা দেশ সংক্রান্ত মানে
ন্যাশনাল ইন্টারেস্টে এদের স্যাক্রিফাইস আছে, এরা জেল খেটেছে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছে, নিজেদের পকেটের বাড়ি গাড়ি বিক্রি করে তারা এলাকার জনগণের জন্য করেছে, গ্রামে 2-10টা মসজিদ করেছে। আল্লাহ মাফ করুক, আমি জানি না, যদি জানে আপনার মাধ্যমে আমি বললাম, একটু বলে দিলে আমি বুঝতে পারতাম। মানে আসলে জনগণের জন্য যে আপনি কিছু না করেন, খালি খান, জনগণ থেকে খান। আপনি ইলেকশন মনিটরিং করেন, ইলেকশন কমিশন থেকে বছরে একটা ফি পান। আপনি সরকারি চাকরি করছেন, এনজিও করছেন, খালি অ্যাকশন এইড থেকে, ইউএস এইড থেকে আপনি খালি প্রতি বছর টাকা পান। ফলে আপনার জিব্বা, লোভের যে জিব্বা, এটা যে এত বড় হবে এই জিব্বার মানুষকে দিতে চায় না। কিন্তু যারা পলিটিশিয়ান তারা হলো টু ওয়ে, তারা খায়ও আবার রীতিমতো দেয়। এখন এই যে যারা পলিটিশিয়ান, যারা 2 হাতে টাকা রোজগার করে, চুরি করে, চামারি করে, টিয়ার বেচে, কাবিখা বেচে, আবার অনেক লোক আছে বাপের শত শত কোটি টাকা সম্পত্তি বিক্রি করে মানুষের জন্য দান করে শেষ করে দেয়। অনেকে দেখা যাচ্ছে যে জীবনের 3 ভাগের 2 ভাগে জেলখানায় কাটিয়ে ফেলে, আবার অনেকে সেই জেলখানা থেকে বের হয়ে রাজা হয়ে যায়। তো এইরকম একটা ডেসপারেট শ্রেণীকে আপনি হ্যান্ডেল করবেন ওই ধরনের লোক দ্বারা, যারা কখনো ঝুঁকেই নেয় না, যারা কখনো ঝুঁকি নেয় না, যারা শুধুমাত্র দিন শেষে, মাস শেষে নির্দিষ্ট পরিমাণ কিছু টাকা পেলে খুব খুশি হয়ে যায়। তো এই সমস্ত লোকজন এখন এইভাবে চলছে। এখন আপনি দেখবেন যে রাজনীতিবিদদের তো, এরা তো দেখবেন যে ছোট একটা সম্মেলন করতে গিয়ে এরা নিজেরা মারামারি করে। আমার ভয় লাগে ওই যে সংসদ কমিটি থেকে কবে পলিটিশিয়ানরা নিজেরা মারামারি করতে যাবে, এবং যারা ওখানে আছে ওরা ফিরেইতে এসে তারা এই পলিটিশিয়ানদের হাতে যদি আহত হয়ে যায়, এটা কেলেঙ্কারি হয়ে যাবে বুড়া বয়সে, এদের জন্য কেলেঙ্কারি হয়ে যাবে, আর অন্যান্য যারা আছে তাদের জন্য কেলেঙ্কারি হয়ে যাবে। এই আতঙ্কে আমি রীতিমতো অস্থির আছি আর কি। এই কিন্তু আমরা অনেক দলকে খুব খুশি মনে মানে খাওয়া দাওয়া বা বাইরে এসে খুব প্রেস ব্রিফিং করতে দেখছি। মানে ওরা মনে হয় যে কিছু একটা পাচ্ছে আর কি, সরকারের কাছাকাছি চলে গেল, সরকারের সাথে খুব আলোচনা হয়েছে, এরকম শোনা যায়। তো সেই জায়গাটা থাকুক, কিন্তু আমি অন্য জায়গায় যেটা কথা বলি, তাহলে কি বিএনপি কে মিথ্যা আশ্বাস দিল যে ফেব্রুয়ারির মাঝামাঝিতে যদি সংস্কার এবং বিচার ঠিক মতো হয়, অগ্রগতি হয়, তাহলে নির্বাচন। তো ডক্টর ইউনূস আসলে এই জায়গা থেকে কিভাবে নড়ে আসবেন? এখানে আসলে মূল ব্যাপারটা হলো যে ডক্টর মোহাম্মদ ইউনূস যেমন সরাসরি কোনো কথা বলছেন না, আর বিএনপির তারেক রহমান সাহেব কোনো কথা বলছেন না। এখানে সালাউদ্দিন সাহেব অন্যান্য যে সমস্ত কথাবার্তা আমরা শুনছি, তার সঙ্গে কিন্তু বাস্তবতার কোনো মিল নেই। এখানে মূল ব্যাপার হলো বিএনপি তো একাধিকবার রাজনীতি করেছে, তারপরে একাধিকবার ক্ষমতায় এসেছে, বিএনপির অনেক সফলতা আছে, এবং একই সঙ্গে বিএনপির কিন্তু প্রচুর ব্যর্থতাও আছে। তো সেই ব্যর্থতার নিরিখে এই যে বর্তমান সময়টা তারা যেভাবে প্রথম দিন থেকে মূল্যায়ন করার দরকার ছিল, যেমন আগস্টের 5 তারিখে, তো সেই জিনিসটা তারা মূল্যায়ন করেনি। এখানে তাদের ব্যাপার হলো 5 তারিখে তারেক রহমান সাহেব আসবে, ওই দেশের বড় দল, ওনার কথা মতো উপদেষ্টা পরিষদ হবে, ওনার কথা মতো 3 মাস পরে নির্বাচন হবে, উনি ক্ষমতায় এতদিন প্রধানমন্ত্রী থেকে যেতেন। এটা হলো ঝুঁকি নেওয়ার একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আমি যেহেতু 16 বছর যাবৎ ঝুঁকি নেইনি, আমি আসিনি, আমার অনেকগুলো বিষয় আছে। আচ্ছা ঠিক আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস আসছেন, তো আমরা তো এর আগে 16-17 বছর অপেক্ষা করছি, এখন একটু 3-4 বছর 5 বছর এটা অপেক্ষা করি না। কিন্তু সেটাও তারা করছে না। মাঝামাঝি জায়গায় তো হলে হবে না, আপনাকে একটা স্ট্রেট জায়গাতে আসতে হবে। তো এই জায়গাটাতে আসছে। কিন্তু একটা অন্তর্বর্তীকালীন সরকার কি 3-4 বছর ধরে থাকতে পারে? মানে সিস্টেমে কি বলেন? এখানে সিস্টেমে কিছুই বলে না। প্রথমত আমাদের সিস্টেমে তো অন্তর্বর্তীকালীন সরকারই নেই। এখানে পুরোটাই তো আমরা সংবিধান ব্রেক করে ঝুঁকি নিয়ে আসছি। ফলে এখানে যারা আছেন তাদের সঙ্গে এবং যারা আসবেন তাদের সঙ্গে একটা বন্ধুত্ব হতে হবে। যদি সেই বন্ধুত্বটা বিশ্বাসের একটা বন্ধুত্ব না হয়, তাহলে এখন যারা আছেন এরা তো নিরাপদে যেতে পারবেন না। এদের সবাইকেই মানে মারাত্মক মৃত্যু ঝুঁকিতে তাদেরকে কাটাতে হচ্ছে, অপদস্থের ঝুঁকিতে তাদের কাটাতে হচ্ছে। এর কারণে যে অপরাধ এর কারণে আমরা শেখ হাসিনার বিচার করছি, যে ক্রোধের কারণে আমরা মানে বিচার করছি, এখন তো এই গত 10 মাসে এরকম অসংখ্য ঘটনার উদ্ভব হয়েছে, যে ঘটনায় এখন যারা আছে যাদেরকে আগামীতে দায়ী করা যেতে পারে প্রতিপক্ষ। তো এখন ওই ব্যাপারে তো একটা গ্যারান্টি দরকার, যারা ক্ষমতা আসবে রাজনৈতিক দলগুলো। এখন ওই গ্যারান্টিটা ক্লোজটা করার জন্য এই যে যা কিছু করা হচ্ছে, ওখানে বিশ্বাসযোগ্য কোনো রিলেশন এখন পর্যন্ত গড়ে উঠেছে এটা আমরা দেখতে পাচ্ছি না। ফলে ক্রমশ দূরত্ব তৈরি হচ্ছে, এবং নেগোসিয়েশনের যে পথ যেটি রয়েছে ওটি বন্ধ হয়ে যাচ্ছে,
আর গন্ডগোল লাগার বা মতদ্বৈততার সৃষ্টি হওয়ার যে পরিস্থিতি প্রেক্ষাপট, এটা আরো প্রবল হয়ে যাচ্ছে। ইটস এ ডেঞ্জারাস মানে একটা সিচুয়েশন। এই কারণে হয় কি, ওই যে দেখেন না, মানে শেখ হাসিনা বলতেছে আমি টুস করে ঢুকে পড়বো। এখন শেখ হাসিনা একবার বলছে আমি টুস করে ঢুকে পড়বো, আর বাংলাদেশের কোটি কোটি মানুষ এই উনি টুস করে ঢুকে পড়বেন কেন, এটা একটা কথা হইলো? যে লোক পালাই গেছে তার কি লজ্জা শরম নাই, সে আবার টুস করে ঢুকে পড়বেন? তা আমরা 1000 বার এই যে কথা বলছি, কেন বলছি? আমরা ভয় পাচ্ছি শেখ হাসিনাকে। মানে আমাদের এই ভয়টাকে আড়াল করার জন্য আমরা বলতেছি যে সে কেন টুস করে ঢুকে পড়বে? এটা কি তার বাপদাদার দেশ নাকি? হ্যাঁ, যদি পারেন তাকে বিচারে বিচারে যোগদান করেন। আবার আমরা বলতেছি যে ঠিক আছে আপনি থাকেন ওখানে, ভালো কথা, কিন্তু মুখটা একটু বন্ধ করেন। আপনি যে মাঝে মধ্যে ওখান থেকে সোপা ছাড়েন বা যা কথাবার্তা বলেন, এগুলো আমাদের খুব সমস্যা হয়। আমাদের লোকজন এখানে উত্তেজিত হয়, আমরা ভয় পাই। হ্যাঁ, তা আপনি কেন গেছেন ওখানে, আরামে আছেন, দিল্লিতে ভালো ভালো খাবার দাবার খাচ্ছেন, রাজকীয় খাবার দাবার খাচ্ছেন, তো ওখানে খেয়ে খেয়ে আপনি মাঝে মধ্যে একটা করে অডিও বার্তা দেন, একটা করে ভিডিও বার্তা দেন, তারপরে নেতাকর্মীদের দিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন। এগুলো থেকে আমাদের ভয় লাগে না? তো এই যে আমরা যে বারবার শেখ হাসিনা একবার বলি আর আমরা 10 বার যে শেখ হাসিনার নাম নিতেছি, এটা মূলত ভয় থেকে, এক ধরনের আতঙ্ক থেকে। যদি আমরা খুব কনফিডেন্স থাকতাম, হ্যাঁ, আমরা খুব কনফিডেন্স, আমাদের যদি ওই ধরনের একটা কনফিডেন্ট থাকতো, আমাদের কনফিডেন্স লেভেল এবং কনফিডেন্ট এই দুটো জিনিস যদি খুব স্ট্রং হতো, একটা ভার্ব আর একটা নাউন, তাহলে আমরা আওয়ামী লীগের নাম এবং শেখ হাসিনার নামটাই উচ্চারণ করতাম না, উচ্চারণই করতাম না। সে একেবারে যারা একটা গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, যাদের সমস্ত লোকজন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সবকিছু ছেড়ে, এমনকি অনেকে তার প্রিয়তমা স্ত্রীকে রেখে চলে গেছেন। আপনি চিন্তা করতে পারেন, হাজার হাজার আওয়ামী লীগের বউ এখন এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে, জামাই নেই। হ্যাঁ, বাস্তবতা। এখন সেই অনেক মেয়ে, যুবতী মেয়ে বিয়ের উপযুক্ত, তাকে রেখে তার বাপ পালিয়ে গেছে। তো কতটা নির্মম ঘটনা। এখন আমরা তাদেরকে ভয় পাচ্ছি। তাহলে এখন আওয়ামী লীগ সম্পর্কে আমাদের ভয় এত সন্ত্রস্ত, যারা আমার ভয়ে পালিয়ে গেছে, যারা আমার ভয়ে তার ব্যাংক রেখে গেছে, বীমা রেখে গেছে, বাড়ি রেখে গেছে, গাড়ি রেখে গেছে, তারপরে শেষে স্ত্রী, সন্তান, পুত্র, কন্যা, অনেকের প্রেমিকা রেখে চলে গেছে এখান থেকে। সেই প্রেমিকাগুলো হায় হায় করতেছে, হায় আল্লাহ, কত কিছু দেওয়ার কথা ছিল, কিছুই তো পেলাম না, এখন আমি কার কাছে বলবো এই কথা? এইরকম একটা অস্থির অবস্থা চলতেছে। আর আমরা বারবার শুধুমাত্র সেই তাদের নাম নিয়ে, তাদের ভয়ে আমরা সবাই থরথর করে কাঁপছি। এই যে আতঙ্ক, এই আতঙ্ক না কাটা পর্যন্ত আমাদের উন্নয়ন হবে না আর কি।